বিসমিল্লাহির রহমানির রহিম। মুবিননগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীর অনলাইনে ক্লাস নেওয়ার জন্য পক্ষ থেকে সবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, হেড ইন্সট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন, মুবিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদাগ্রাম, যশোর। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম শ্রেণীর সিভিল কনস্ট্রাকশন একের প্রথম পত্র চতুর্থ অধ্যায় ইট বা ব্লকে গাঁথুনির কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে তোমাদের গাঁথুনি বলিতে কি বোঝায় বা এটা কি সেটা সম্পর্কে আলোচনা করব। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পাথর, ইট, কংক্রিট, জিপসাম, কংক্রিট ব্লক বা টাইল অথবা অন্য কোনো নির্মাণ একক বা সামগ্রী অথবা এই সামগ্রীগুলো একত্রে সুশৃঙ্খলভাবে একের পর এক স্তরে স্তরে মশলা বা সিমেন্টের সাহায্যে সাজিয়ে সুষমভাবে বহনযোগ্য ও শক্তিশালী যে নির্মাণ কাজ করা হয় তাকে গাঁথুনি বা মেশনারি বলা হয় এবং যে দেয়াল তৈরি করা হয় তাকে গাঁথুনি বলে। প্রিয় শিক্ষার্থী, এরপরে গাঁথুনিকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে স্টোন মেশনারি, দুই নম্বর হচ্ছে ব্রিক মেশনারি, তিন নম্বর হচ্ছে হলো ব্লক কংক্রিট মেশনারি, চার নম্বর হচ্ছে রিইনফোর্স মেশনারি, পাঁচ নম্বর হচ্ছে কম্পোজিট মেশনারি। প্রিয় শিক্ষার্থী, এই যে গাঁথুনির কয়েকটি ভাগে ভাগ করা যায়, এই কয়েকটি ভাগের মধ্যে একটি সেটা হচ্ছে 1 লাখ ফাইন মেশনারির চিত্র তোমাদের এখানে আকারে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এটা হচ্ছে 1 লাখ ফাইন মেশনারি। এই চিত্রটা হচ্ছে এই গাঁথুনির চিত্রটা হচ্ছে নাম হচ্ছে 1 লাখ ফাইন মেশনারি। তো এই চিত্রে আমরা দেখতেছি কি, সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্ট্রেচার। এই বড় যে জায়গাটা, এই নিচের যে জায়গাটা, এটা হচ্ছে স্ট্রেচার। আর এই পরের যে ছোট অংশটুকু দেখানো হচ্ছে এটা হচ্ছে হেডার। ঠিক আছে, এরপরে প্রথমে হচ্ছে হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার। দ্বিতীয় লাইনে আবার আসবো আমরা এখানে স্ট্রেচার, হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার। অনুরূপভাবে প্রথম লাইন আর তৃতীয় লাইন একই রকম হবে। এটা হবে প্রথম লাইন হবে হেডার, হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার, হেডার, স্ট্রেচার। তাহলে প্রথম লাইন আর তৃতীয় লাইন একই রকম হবে, আর তৃতীয় লাইন আর চতুর্থ লাইন একই রকম হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটা দেখে অনেক কিছু শিখতে পারবে। এরপরে তোমাদের গাঁথুনির প্রয়োজনীয়তা, গাঁথুনির কেন প্রয়োজন বা গাঁথুনি কেন আমাদের যে দরকার, সেটা হচ্ছে গাঁথুনি সাধারণত সাধারণত ইমারতের বুনিয়াদ, দেওয়াল, কলাম এবং অন্যান্য সদৃশ্য অংশ তৈরিতে ব্যবহৃত হয়। এটা নিম্নলিখিত কার্য সম্পাদন করে। সেটা হচ্ছে প্রথমত লোড বহনকারী সাপোর্ট হিসাবে, যে ছাদের যে লোডটা, সেই লোডটা কিছু অংশ গাঁথুনি লোড বহন করে, এই জন্য গাঁথুনিটা দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে রড, বড় জায়গাকে ছোট ভাগে বিভক্ত। একটা বড় কক্ষ বা বড় একটা ভবনের সেটাকে কয়েকটি ভাগে ভাগ করা, ছোট ভাগে ভাগ করার জন্য দেওয়াল গাঁথুনি দেওয়ার প্রয়োজন আছে।
তারপরে তাপ এবং শব্দ প্রতিরোধক হিসাবে একটা কক্ষের তাপ মানে তাপ এবং শব্দ প্রতিরোধক, উপর থেকে যে রোদের যে তাপটা সেই কক্ষে যাতে প্রবেশ না করতে পারে, বাইরের যে তাপটা ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য দেয়াল গাঁথনির প্রয়োজন আছে। শব্দ প্রতিরোধক, শব্দ প্রতিরোধক মানে প্রতিরোধক বলতে যাতে সব বাইরের শব্দটা কক্ষের ভিতরে না আসতে পারে সেই ব্যবস্থাকে প্রতিরোধক বলা হয়। ঠিক আছে, এই তাপ, বাইরের তাপ এবং বাইরের যে গাড়ির হর্ন বা বিভিন্ন মেশিনের যে হর্ন, সেই শব্দগুলো কক্ষে যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য গাঁথনি, দেওয়াল গাঁথনি দেওয়ার কক্ষে দেওয়াল গাঁথনি দেওয়ার প্রয়োজন আছে। তারপরে আগুন ও আবহাওয়া হতে রক্ষা করে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে দেওয়াল গাঁথনি দেওয়া থাকে তাহলে পাশে যদি দেখা যাচ্ছে পাশের কক্ষে যদি আগুন বা আবহাওয়া, বাইরের আবহাওয়া বা আগুন থেকে এই গাঁথনির কারণে সেটা প্রতিরোধক হিসাবে কাজ করে, এই জন্য গাঁথনি দেওয়া অত্যাবশ্যক। তারপরে ফেসিং ব্রিক, চকচকে পাথর, টাইল ইত্যাদি সৌন্দর্য বর্ধক হিসাবে কাজ করে। যদি দেয়ালের উপরে কক্ষে আমি সৌন্দর্য বর্ধক করব, বিভিন্ন টাইলস দিয়ে বা পাথর দিয়ে আমি সৌন্দর্য বর্ধক করবো, এটা করতে গেলে তো অবশ্যই দেওয়াল গাঁথনির পরেই তো টাইলস বসানো হয় বা পাথর বসানো হয়। যদি গাঁথনি না দেওয়া হয় তাহলে টাইলস এবং পাথর তো বসানো যাবে না। এই জন্য অবশ্যই কক্ষের দেওয়াল কি হবে, দেওয়ার পরেই সেই সৌন্দর্য বর্ধকের জন্য আবার পাথর বা টাইলস দিয়ে আরো সৌন্দর্য বর্ধক করা যাচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত গোপনীয়তা যেমন এই কক্ষের কথা যাতে বাইরে না যেতে পারে সেই জন্য গোপনীয়তা রক্ষার জন্য দেয়াল অবশ্যই দেয়াল গাঁথনি দেওয়া অবশ্যই প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমরা বিভিন্ন প্রকার গাঁথনির কৌশল সম্পর্কে আলোচনা করবো। সেটা হচ্ছে স্টোন মেশনারি নির্মাণের সাধারণ মূলনীতি। স্টোন মেশনারিতে যে পাথর ব্যবহার করা হবে তা শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী সম্পূর্ণ হতে হবে। স্টোন মেশনারি বলতে এটা ব্রিক না, এটা পাথরের যে মেশনারি, সেইটা হচ্ছে পাথরের গাঁথনি, এটা স্টোন মেশনারি বলা হয়। তো এটা হচ্ছে এই যে পাথর ব্যবহার করা হবে, এই স্টোন মেশনারিতে যে পাথরটা ব্যবহার করা হবে সেটা অবশ্যই শক্ত হতে হবে, মজবুত হতে হবে এবং দীর্ঘস্থায়ী সম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, পাথরের উপর আপতিত চাপ উলম্বভাবে পড়তে হবে। উলম্ব বলতে খারাপ ভাবে এই পাথরের উপরে চাপটা পড়বে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রয়োজন অনুসারে পাথরকে যথাযথ কেটে নিতে হবে। বড় বাজার থেকে পাথর কেটে নিয়ে আসলাম, কিনে আনলাম পাথর, সেটা তো সাইজ থাকে না, বিভিন্ন সাইজের থাকে। তো ওইটা আগে ব্যবহার করার আগে সাইজ করে, ভালো করে সাইজ করে ব্যবহার উপযুক্ত করার মতো করে তারপরে ব্যবহার করব। নির্দিষ্ট ফেসে ভালো মানসম্পন্ন মর্টার ব্যবহার করতে হবে। প্লাম্ব ব্যবহার করে নতুন তৈরিকৃত দেওয়ালের পরীক্ষা করা উচিত। এই যে আমি স্টোন মেশনারি দেওয়াল তৈরি করলাম, তো ওই করার সঙ্গে সঙ্গে আমার প্লাম্ব দিয়ে পরীক্ষা করে নিতে হবে, কোথায় উঁচু কোথায় নিচু আছে এটা পরীক্ষা করে নিতে হবে। যত সম্ভব ভাঙ্গা পাথর বা ছোট পাথর, কুচি পাথর ব্যবহার করা যাবে না। এই যে স্টোন মেশনারি গাঁথনি যখন আমি দিব তখন অবশ্যই মানে ভাঙ্গা পাথর ব্যবহার করব না এবং ছোট পাথর বা ছোট ছোট কুচি যে পাথরগুলো সেটা অবশ্যই ব্যবহার করব না। উঁচুতে কাজ করার সময় দ্বিগুণ স্ক্যাফোল্ডিং ব্যবহার করতে হবে। যদি দেখা যাচ্ছে আমি কাজ আমার করার পরে করতে করতে দেখা যাচ্ছে যে আমি আরো উঁচুতে আমি দেওয়াল গাঁথনি করব, সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্যাফোল্ডিং বলে অথবা মাচা বলা হয়,
তো বইয়ের ভাষায় হচ্ছে স্কেফোল্ডিং, ইঞ্জিনিয়ারিং বইয়ের ভাষায় হচ্ছে স্কেফোল্ডিং ব্যবহার করে তারপরে আমি গাঁথনির কাজ, ওখানে উঠে তারপরে গাঁথনির কাজ করবো। বেশি উঁচুতে যদি গাঁথনির কাজ করতে হয় তাহলে আমি তো স্কেফোল্ডিং ছাড়া গাঁথনি করা যাবে না, এজন্য স্কেফোল্ডিং এর দরকার আছে। শিক্ষার্থী, এরপর হচ্ছে ব্রিক মেশিনারি নির্মাণে সাধারণত মূলনীতি। সেটা হচ্ছে একটি ভালো ইটের দেওয়াল গাঁথনি পেতে হলে অবশ্যই শক্ত, মজবুত এবং ভালোভাবে পোড়ানো সুষম আদর্শ আকারে বিশিষ্ট ইট ব্যবহার করতে হবে। সুষম হতে হবে, মজবুত হতে হবে এবং পুরানো হতে হবে, এরকম ইট আমি ব্রিক মেশিনারিতে ব্যবহার করব। ইটকে অবশ্যই ফাটল, ফাঁপা, ভাঙ্গা, দাগ, ছিদ্র বা কোনো ত্রুটি বিচ্যুতি মুক্ত হতে হবে। যে ইটটা আমি ব্রিক মেশিনারিতে ব্যবহার করব সেটা অবশ্যই কোনোভাবেই ফাটল থাকবে না, ফাঁপা থাকবে না, ভাঙ্গা থাকবে না, কোনো ছিদ্র থাকবে না, কোনো ত্রুটি থাকবে না। তারপর হচ্ছে গাঁথনি কাজ শেষ হলে চুন মশলার বেলায় 2 থেকে 3 সপ্তাহ এবং সিমেন্ট মশলার ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ কিউরিং করতে হবে। এই কিউরিংটা অবশ্যই দরকার আছে। কিউরিংটা যদি উপযুক্ত পর্যাপ্ত পরিমাণ কিউরিং করা যায় তাহলে দেওয়ালের গাঁথনি শক্তিশালী এবং মজবুত হবে। অধিকতর উচ্চতায় গাঁথনির জন্য সিঙ্গেল স্কেফোল্ডিং ব্যবহার করতে হবে। যদি অধিক উচ্চতার উপরে যদি আমি গাঁথনি করি সেক্ষেত্রে আমার স্কেফোল্ডিং ব্যবহার করতে হবে, সিঙ্গেল স্কেফোল্ডিং ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে গাঁথনি কাজ সতর্কতা। আমি এই গাঁথনি কাজ করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে আমি কাজটা করবো, কি কি সতর্কতা অবলম্বন, সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমে সম্পূর্ণ বেডের উপর মশলা বিছিয়ে ইট আস্তে আস্তে চাপ দিয়ে বসাতে হবে। যেটার উপরে আমি যে লাইনটার উপরে আমি গাঁথনি করবো আগে মশলা ভালোভাবে দেবো, মশলা বেডের উপর মশলা বিছিয়ে তারপর আস্তে আস্তে চাপ ইটগুলো বসাবো, বেশি চাপ দেবো না। ইটের গাঁথনির কাজে ইংলিশ বন্ড ব্যবহার করা ভালো, কারণ সমস্ত কাজে এই ধরনের বন্ড ব্যবহার করা যেতে পারে। ইটের গাঁথনিতে অবশ্যই ইংলিশ বন্ড, অন্য কোনো বন্ড ব্যবহার করলে কতটা উপযুক্ত না সেটা যদি ইংলিশ বন্ড ব্যবহার করা যায় সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার ভালো হবে। শিক্ষার্থী, তোমরা এই ব্রিক মেশিনারি সম্পর্কে এবং গাঁথনির কাজের সতর্কতা সম্পর্কে জানতে পারলে তোমরা আগামী ক্লাসে এই গাঁথনি কাজের যে আরো সতর্কতাগুলো আছে, সাবধানতা কিভাবে কাজ করতে হবে, সাবধানতাগুলো তোমরা করে আসবে, লিখে আসবে। এবং আমি যেগুলো ক্লাস নিয়েছি তোমরা অবশ্যই আমার নম্বর আছে, তোমরা ওখানে বা আমার ইউটিউবে আমার করা আছে, দেওয়া আছে, ক্লাসটা দেওয়া আছে, তোমরা একটু ফলো করলে আরো ভালোভাবে শিখতে পারবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।